মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে রিফাতের। ভিড়ের মাঝে বারবার চোখ চলে যাচ্ছে মেয়েটার দিকে। একদম কোনার দিকে টেবিলে বসে আছে একা একা। দীঘল কালো চুল আর মায়াকারা চেহারা বেশ টানছে রিফাতকে। শ্যামা গায়ের রঙে টানা টানা চোখ দুটো অসহায় দৃষ্টি মেলে এদিক সেদিক তাকাচ্ছে। আর একটা কারণে চোখ যাচ্ছে হয়তো, মেয়েটা খুব সিম্পল একটা থ্রি পিস পরে এসেছে, যা এই অনুষ্ঠানের সাথে একদমই বেমানান। রিফাত তার আশেপাশে একবার চোখ ঘুরিয়ে আনলো। সবাই ঝলমলে পোশাক পরে ঘুরছে, সেখানে এই মেয়ের এমন পোশাক খুব বেমানান। অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরকম সস্তা পোশাক পরে কে আসে? মেয়েটার এমন পোশাক পরে আসার কারণ দুটো হতে পারে। এক, তার হয়তো দামি পোশাক এফোর্ড করার মতো ক্ষমতা নেই। দুই, অনুষ্ঠানে আসার কোনো ইচ্ছে তার ছিল না, বাধ্য হয়ে এসেছে। রিফাত ভ্রুকুচকে ভাবছিল মেয়েটাকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা কিছুতেই মনে করতে পারল না। আচমকা পিঠে চাপড় খেয়ে চমকে উঠল রিফাত। পাশ ফিরে দেখল মিনহাস এসে বসেছে তার পাশে। মিনহাস ইশারা করল, অনেকক্ষণ ধরে দেখছি তোকে ওদিকে দেখছিস, বারবার মালটাকে মনে ধরেছে নাকি? রিফাতের চোখে মুখে বিরক্তি দেখা দিল। মিনহাসের এই মুখ পাতলা স্বভাব ভালো লাগে না রিফাতের। যেটা মনে আসে সেটাই বলে ফেলে, ভালো মন্দ বাছবিচার করে না। নেহাত ন্যাংটাকালের বন্ধু, তাই কিছু বলে না। মেয়েটাকে দেখতে দেখতেই জবাব দিল, মেয়েটাকে খুব চেনা চেনা পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছি, চিনিস নাকি বলতো? মিনহাস উচ্চস্বরে হেসে দিল। যদিও মাঝে মাঝে উপস্থাপকের গমগমে কণ্ঠ, করতালি আর লাউড মিউজিকের কারণে ওর হাসির আওয়াজ খানিকটা চাপা পড়ে গেল, তবুও কয়েকজন চমকে ফিরে দেখল ওদের। রিফাত বিরক্ত হয়ে মিনহাসের দিকে তাকাতেই সে হাসি বন্ধ করে রিফাতের কানে ফিসফিস করল, ফেসবুকে যুগ, আশেপাশে সবাইকে চেনা চেনাই লাগে। যদিও এই মেয়েটাকে আমি চিনি। ফেসবুকে এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একসাথে 5টা ছেলের সাথে প্রেম করার অভিযোগ ছিল মেয়েটার বিরুদ্ধে। ছেলেগুলো প্ল্যান করে ওকে ডেকে এনে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। কি বলিস এসব? রিফাত সত্যিই অবাক হলো। মিনহাস কোকের ক্যানে চুমুক দিল, বিশ্বাস না হলে কানিজকে জিজ্ঞেস করিস, ও কানিজের সাথেই এসেছে। আর কানিজকে তো জানিস, যেসব মেয়েদের কিচ্ছা আছে ওদের নেই ওর কাজ কারবার। কুর্নিশে কানিজের কানিজ? রিফাতের বিস্ময় বোধ বাড়ল। কানিজ মেয়েটা অনেক বোল্ড, আজকাল বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলে বেশ আলোচনায় থাকছে। যদিও ওর শুরুটা অনলাইনে কাপড়ের বিজনেস দিয়ে হয়েছিল, এখন ওর কাপড় একটা ব্র্যান্ড বলা যায়। দুটো নিজস্ব শোরুম দিয়েছে ঢাকাতে, নতুন করে আরও একটা বিজনেস শুরু করেছে। যেসব মেয়েরা একা একা ঘুরতে বেড়াতে চায় তাদের নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যায়। লেডি ট্রাভেলার্স গ্রুপ বলে ফেবুতে নতুন গ্রুপও খুলেছে, সেটাও বেশ ধুমধুমার চলছে শুনেছে। সেই কানিজের সাথে এই মেয়ে কিছুতেই যায় না। মিনহাস অসন্তুষ্ট হয়ে জবাব দিল, তাছাড়া আর কোনো কানিজকে চিনিস তুই? একটাই কানিজ আছে এই তল্লাটে। মিনহাসের এই আর এক স্বভাব, সোজা উত্তর দিতে পারে না, সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। কাজেই কথা না বাড়িয়ে রিফাত বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকালো। এই মেয়েকে দেখে মোটেও মনে হচ্ছে না যে সে 5টা ছেলের সাথে প্রেম করতে পারে। চেহারা আর আচরণ দুই জায়গাতেই মেয়েটাকে বড্ড আটপৌড়ে দেখাচ্ছে। কোথাও কিছু একটা গরমিল আছে। এক নাগারে তাকিয়ে থাকার কারণেই হয়তো বার কয়েক চোখাচোখিও হলো দুজনার। রিফাতের চোখে চোখ পড়া মাত্রই কেমন সংকুচিত হয়ে গেল মেয়েটা। গায়ের ওড়নাটা ঠিক করলো অকারণে। রিফাত মুচকি হেসে উঠে দাঁড়ালো। মিনহাস অবাক হয়ে জবাব দিল, কোথায় যাচ্ছিস? মেয়েটার সাথে পরিচয় হয়ে আসি। কি বলছিস এসব? ওই মেয়েটার সাথে তুই পরিচিত হবি? মিনহাস অবাক হয়ে রিফাতকে দেখল। যে ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না, সে এমন একটা মেয়ের সাথে কথা বলতে যাবে? ব্যাপারটা ঠিক যেন হজম হচ্ছে না মিনহাসের। রিফাত অবশ্য ওর বিস্ময়বোধ নষ্ট করল না, আলতো হেসে বলল, কেন হতে পারি না? এই মেয়েটার সাথে নিজে যেচে পড়ে? আমার বেশ কৌতূহল যাচ্ছে মেয়েটাকে নিয়ে। আজব, তুই সবসময় এমন উদ্ভট আচরণ করিস কেন? এই ফকিন্নি মার্কা মেয়েটার মধ্যে তুই কি এমন ইন্টারেস্টিং দেখলি? আমার কাজই হচ্ছে যে কোনো নেগেটিভ বিষয়ে পজিটিভ কিছু খুঁজে বের করা। ইনফ্লুয়েন্সার হয়েছে কি সাধে? তাই বলে যেখানে সেখানে? প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিনহাস। রিফাত এবার জবাব না দিয়ে হাঁটা ধরল। মিনহাস তাকে ডাকলো কয়েকবার, কিন্তু সে শুনল না। হাই, আমি রিফাত। আপনি?
হইচই আর আওয়াজে কথা চাপা পড়ে যাচ্ছে বলে রিফাত বেশ উঁচু গলায় প্রশ্ন করেছে। মেয়েটা বেশ ঘাবড়ে গেল। কে বলছেন? রিফাত হাসল। আপনি ছাড়া আর কেউ তো নেই এখানে, কাজেই আপনাকে বলছি। কি নাম আপনার? মেঘা। তড়িঘড়ি করে জবাব দেয় মেয়েটা। বাহ, বেশ কাব্যিক নাম তো। বুঝতে পারি। মেঘা আগের মতোই নার্ভাস হয়ে চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজল। রিফাত হাসল। কানিজকে খুঁজছেন? ওকে এখন পাবেন না। এইসব পার্টিতে এসে কেউ আপনার মতো জড়সড় হয়ে বসে থাকে না। এখানে মানুষ আসে নিজের পরিচয়ের গণ্ডি বড় করতে, যেটাকে এই যুগের ভাষায় কানেকশন বাড়ানো বলে। বুঝলেন? মেঘা মাথা দোলালো। রিফাত ওর সামনের চেয়ারে বসল। পড়ালেখা করেন তো? মেঘা চুপচাপ বসে রইল। রিফাতের কথার উত্তর দিল না। ও জানে ছেলেটা কোনোভাবে ওকে চিনতে পেরে গেছে, এখন ফালতু আলাপ জমাতে এসেছে। এরপর হয়তো বাজে প্রস্তাব দেবে, জানতে চাইবে কত টাকা দিলে ছেলেটার সাথে রাত কাটাবে। মেঘার কান্না পেয়ে গেল। ঘটনার কত দিন হয়ে গেল, এখনো মানুষ ভুলে না কেন? কেন তাকে চিনে ফেলে লোকজন? তার চেহারা এখন যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে, তবুও নিজেকে লুকাতে পারে না। ভাবতে ভাবতে মুখ চোখ লাল হয় তার। আর কতদিন বয়ে বেড়াবে এই যন্ত্রণা? ঠিক এই কারণে কোথাও চাই না মেঘা। নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে। আজও আসতো না, কানে জোর করে ধরে এনেছে ওকে। এইসব পার্টিতে নাকি কেউ কাউকে নিয়ে মাথা ঘামায় না, কে এলো কে গেল, কেউ ফিরেও তাকায় না। এখন তো দেখছে উল্টো কেস। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ তাকে চেনে। যেখানেই যায় কেউ না কেউ চিনে ফেলে। চিৎকার করে কাঁদতে মন চায় মেঘার। মেঘা কোন ক্লাসে পড়েন? রিফাত আবার জানতে চাইল। অ্যাডমিশন দিচ্ছি। ভেজা গলায় জবাব দিল মেঘা। আরে আপনি তো দেখছি ছোট্ট বাবু, 18 হয়নি নিশ্চয়ই। তা ছোট্ট বাবু এখানে কি করে? এটা তো ছোট বাবুদের জায়গা না। মেঘা হঠাৎ দাঁড়িয়ে গেল। রিফাতের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, শুনুন, আমি জানি আপনি আমাকে চিনতে পেরেছেন। খারাপ মেয়ে ভেবে গল্প করতে এসেছেন। এখন নিশ্চয়ই বাজে প্রস্তাব দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমি অমন মেয়ে না। আমি আসলে... বলে শেষ করতে পারে না মেঘা। কান্না ওর কণ্ঠ রুদ্ধ করে। ও আর অপেক্ষা করল না, এক ছুটে বেরিয়ে গেল। রিফাত প্রথম হতভম্ব হয়ে বসে রইল। কি ঘটল সেটা বুঝতে পেরেই উঠে দাঁড়ায়। ও শিট, মেয়েটা ভুল বুঝলো আমাকে। কানিজ টেবিলে খুব খারাপ হবে। আফটার অল মেয়েটা ওর সাথে এসেছে। বিড়বিড় করে মেঘার পিছু ছুটল রিফাত। বড় হলরুম পেরিয়ে লম্বা করিডোরের ওপাশে খাবার খাওয়ার জায়গা। মেঘাকে কোথাও পেল না। তন্ন তন্ন করে খুঁজে হয়রান রিফাত। এত অল্প সময়ে গেল কোথায় মেয়েটা? চলে গেছে নাকি? আবারও লম্বা করিডোর দিয়ে হেঁটে গেল রিফাত। এবার কান খাড়া ছিল বলে মিহি কান্নার আওয়াজ কানে বাঁধল। ভালো মতো তাকিয়ে মেঘাকে খুঁজে পেল একদম কোনায়। অন্ধকারে দুই হাতে মুখ ঢেকে বসে থাকতে দেখল মেঘাকে। আজব মেয়ে তো আপনি, একা একা এই অন্ধকারে বসে আছেন, ভয় ডর নেই? মুখ তুলে রিফাতকে দেখে খিচিয়ে উঠল মেঘা। আপনি আপনি কেন এসেছেন? বলেছি না আমি অমন মেয়ে নই। তাহলে কেমন মেয়ে আপনি? মেঘা থমকে গেল। মানে কি বলতে চাইছেন আপনি? রিফাত মুচকি হাসল। আমি কি বলতে চাইছিলাম, সব তো আপনি বলছেন। একা একাই মন করার কথা বলে যাচ্ছেন সেই তখন থেকে। মেঘা চুপ করে গেল। খানিক পরে মৃদুস্বরে বলল, আপনি চলে যান। আমার সাথে কেউ দেখলে উল্টাপাল্টা ভাবতে পারে, আপনি কেউ খারাপ বলবে। খারাপ বলবে কেন? আপনি কি কোনো খারাপ কাজ করেছেন? করেছি তো, একসাথে 5টা ছেলের সাথে প্রেম করেছি। এটা খারাপ না? সত্যি করেছেন নাকি? খোলে বলুন তো, এতগুলো ছেলেকে হাতে রাখার নিনজা টেকনিক কি? আমিও একটু শিখে নিতাম, তারপর মেয়েদের উপর অ্যাপ্লাই করতাম। রিফাতের বলার ভঙ্গিতে মেঘা ফিক করে হেসে দিল। মজা নিচ্ছেন? আরে বাহ, মেয়েটার হাসিটা তো বেশ চমৎকার। দাঁতগুলো দিয়ে ক্লোজ আপের বিজ্ঞাপন হবে। মনে মনেই নিজেই নিজেকে বলল রিফাত। হ্যাঁ নিচ্ছি। এবার বলুন তো। কি বলবো? নিনজা টেকনিক, মেয়ে বশীকরণের নিনজা টেকনিক। মেঘা মুচকি হাসল। আমি যেটা পারি ওটা ছেলে বশীকরণের নিনজা টেকনিক। মেয়েদের জন্য কাজে লাগবে না। তাছাড়া ওসব টেকনিক আমি ভুলে গেছি সেই কবেই। মিথ্যা বলছেন, আমাকে শেখাবেন না বললেই হয়।
রিফাতের কথায় এবার উচ্চস্বরে হাসল মেঘা। খুব মেয়ে পটাতে পারেন, আপনার কাছে তো আমি নস্যি। আপনি পটে গেছেন? যাক, বাঁচলাম তবে, অনেক সময় বাঁচলো আমার। মেঘা ঠোঁট টিপে হাসি আটকায়। নিঃসন্দেহে ছেলেটা ভীষণ বাকপটু। সে নিজের ছোট্ট পার্স তুলে নিল। রিফাত অবাক হয়ে জানতে চাইল, উঠলেন যে? চলে যাব, ভালো লাগছে না এখানে। চলে যাব মানে কি? যখনই আপনার সাথে গল্প করতে বসছি আপনি উঠে হাঁটা দিচ্ছেন, না হয় কান্না করছেন। এটা কেমন ভদ্রতা? মেঘা রাগল না। এত আওয়াজ আর কোলাহল ভালো লাগছে না, তাছাড়া রাত হয়ে গেলে হোস্টেলে ঢুকতে পারবো না। ও, আপনি হোস্টেলে থাকেন বুঝি? উপর নিচে মাথা নাড়ে মেঘা। রিফাতর আদুরে মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর কি ভেবে নিচেও উঠে দাঁড়ায়। আপনার যদি আপত্তি না থাকে লিফট দিতে পারি আপনাকে? বাজে কোনো মতলব নেই তো? মেঘার সরল প্রশ্নে রিফাত মন খুলে হাসল। মেয়েটাকে চালাক ভেবেছিল, এখন দেখছে বোকার হদ্দ। আমার কোনো মতলব থাকলে তাকে আপনাকে বলবো? বললে আমার সাথে যেতে রাজি হবেন? বরং মাঝ রাস্তায় যেয়ে গাড়ি থামিয়ে গ্লাস লাগিয়ে। মেঘা কিছুক্ষণ চেয়ে থেকে হাসল। আপনার সেন্স অফ হিউমার ভালো। আই এম অনার্ড ম্যাম। ভাও করল রিফাত, তারপর বলল, তবে একটা মতলব আছে অবশ্য। আপনার সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য লিফট দিতে চাচ্ছি। আমার সাথে কমিউনিকেশন বাড়াতে আপনি কি আগ্রহী হবেন? মেঘা মুচকে হাসল। দুজনে হেঁটে পার্কিং এ এলো। আপনার হাসিকে পজিটিভ সাইন ধরে নিচ্ছি। এখানে 5 মিনিট দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসি। মেঘা ঘাড় হেলিয়ে সায় দিল। কিছুক্ষণের মধ্যেই মেঘার সামনে গাড়ি থামে। পাজেরোর দরজা খুলে ওকে ভিতরে ডাকে রিফাত। এত দামি গাড়ি হয়তো আশা করেনি মেঘা। সে অবাক হলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কোন দিকে যাব? রিফাতের প্রশ্ন। মোহাম্মদপুর, সুকন্যা গার্লস হোস্টেল। মেঘা বাইরে তাকিয়েছিল। কথাগুলো বলে আবারও দৃষ্টি বাইরে নিল। রিফাত গাড়ি ঘুরিয়ে নিল। বনশ্রী টু মোহাম্মদপুর বেশ লং রুট। ভাগ্য ভালো এই মুহূর্তে রাস্তা ফাঁকা। রিফাত এক টানে চলে এলো। গুগল ম্যাপ দেখে নিয়ে একদম মেঘার হোস্টেলের সামনে। চলে এসেছি আপনার ঠিকানায়। মেঘা বিনা বাক্যে গাড়ি থেকে নামে। থ্যাঙ্কস, আশা করছি আবার আসবেন না। রিফাতের মুখে প্রশ্ন চিহ্ন। মানে খুব সোজা, আমাকে লিফট দেওয়ার বাহানায় ঠিকানা চিনে নিলেন। কমিউনিকেশন বাড়াতে হয়তো আবার আসতে পারেন, এই জন্য আগেই মানা করেছি। রিফাত হো হো করে হাসল। ভারী মজার মানুষ তো আপনি। আজ প্রথম শুনলাম, এতদিন জানতাম না আমি বোরিং মানুষ। কারা বলে? যারা বলে তারা আপনাকে চেনেই না ঠিক মতো। এত তাড়াতাড়ি চিনে গেলেন আমাকে? আপনি দেখছি বুলেট ট্রেনের গতিতে ছুটছেন। রিফাত মাথা চুলকায়। কি যেন বলছিলেন? আমার আসার কথা? আসলে সমস্যা কি? একসাথে চা খেলাম, একটু আপনার পড়ালেখার খোঁজ নিলাম। সমস্যা নেই, তবে মনে হয় না আপনার সময় হবে। কন্টেন্ট বানিয়ে গান গেয়ে কি সময় থাকবে? আমাকে দেখতে আসার থাকলে আসবেন, মাঝে মাঝে আমাকে গান শুনিয়ে যাবেন, আমার মাইন্ড রিফ্রেশ হবে। মেঘার কথায় কাশি শুরু হয়ে গেল রিফাতের। মেঘার ঠোঁটের হাসি বিস্তৃত হলো। শুনুন, একটা কথা ভাবুন তো, অপরিচিত একজন হলেও আপনার কাছ থেকে লিফট নিতে রাজি হলাম কেন? পরদিন এলে উত্তরটা দেবেন অবশ্যই। বলেই মুচকি হেসে হোস্টেলে ঢুকে গেল মেঘা। রিফাত হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা ওকে চিনে ফেলেছে? ও তো ভেবেছে ওকে চেনেনি মেয়েটা। রিফাত হেসে দিল। বোকা বোকা মেয়েটা বেশ চালাক দেখা যাচ্ছে। রিফাত মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে নিজেকে আয়নায় দেখল অকারণে। মেয়ে মহলে তার পপুলারিটি বেশ ইমপ্রেসিভ দেখা যাচ্ছে। ফুরফুরে মেজাজে গাড়িতে উঠে বসলো সে। অনেকদিন পরে আজ মনটা বেশ হালকা লাগছে তার। শীষ দিতে দিতে গাড়ি ঘোরায় সে। তার ঠোঁটের কোণে একটা দুষ্টু মিষ্টি হাসি খেলা করছে তখনও। তাকে এমন রূপে দেখলে মিনহাসের হার্ট অ্যাটাক হতো নির্ঘাত। ওদিকে মেঘা তখন থেকে মিটমিট হেসে যাচ্ছে। এখনো ঘোরের মাঝে আছে সে। আজ না চাইতেও তার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। অনেক দিন ধরে রিফাত দ্য পজিটিভ থিঙ্কার পেজটা ফলো করে মেঘা। যে কোনো পরিস্থিতিতে জীবনকে পজিটিভ ওয়েতে দেখার নানা ভাবনা শেয়ার করে রিফাত, যেটা খুব ইন্সপায়ারিং ওর জন্য।
বলতে গেলে ওর কারণেই মেঘা নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে পেরেছে। মনে মনে ইচ্ছে ছিল রিফাতের সাথে পরিচিত হওয়ার, কিন্তু সেই ইচ্ছে এভাবে পূরণ হবে তা কখনো ভাবেনি। এখনো বিশ্বাস হচ্ছে না রিফাত নিজে গাড়ি ড্রাইভ করে তাকে হোস্টেলে পৌঁছে দিয়েছে। নিজের গায়ে চিমটি কাটে মেঘা, ব্যথায় উহ করে আওয়াজ করে ওঠে। পরক্ষণেই হেসে দিল। আজ অনেক অনেক দিন পরে তার গুমোট জীবনে ভালো কিছু ঘটল। বহুদিন পরে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে ঘুমোতে গেল মেঘা। শেষ রাতে চমৎকার একটা স্বপ্নও দেখল। ঘুমের মাঝে বিড়বিড় করলো, ভীষণ ভালো মানুষ আপনি, শুধু অনুরোধ রাখি সবার মতো ভুল বুঝবেন না আমাকে। আজমল শেখের পায়ে হাত দিতেই তিনি ছট করে পা সরিয়ে নিলেন। স্বামীর এহেন কর্মে অদূরে দাঁড়ানো সাজেদা বেশ মর্মাহত হলেন। মেয়ের দিকে স্নেহের দৃষ্টি মেলে দিলেন। শোভা, মন খারাপ করিস না মা, ইনশাল্লাহ তুই সফল হবি। মা অনেক দোয়া করে তোর জন্য। শোভার চোখ ততক্ষণে চলে টই টম্বুর। নিজেকে সংবরণ করার বহু চেষ্টা করেও পারল না, ঝরঝর করে কেঁদে দিল। সাজেদা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে স্বামীর দিকে তাকালেন। আর কতদিন মেয়েটার সাথে এমন ব্যবহার করবে? বাবা হয়ে সন্তানের সাথে এমন করতে পারো কি করে? হৃদয় কাঁপে না তোমার? ছোট মানুষ না হয় ভুল করে ফেলেছে, তাই বলে এমন করবে? আজমল শেখ যেন দৃষ্টি দিয়ে ঝলসে দেবেন স্ত্রীকে। তপ্ত নয়ন নিয়ে মেয়েকে দেখলেন এক নজর, তারপর স্ত্রীর দিকে ফিরে চাইলেন। যে সন্তানের জন্য নিজের পূর্বপুরুষের ভিটামাটি ত্যাগ করতে হয়, খোলা হাওয়ায় শ্বাস নেওয়া মানুষটার খাঁচার মতো ফ্ল্যাটে নিঃশ্বাস নিতে হয়, অপরিচিত শহরে লুকিয়ে চুরে বাঁচতে হয়, সেই সন্তানকে অন্তত আমি মাফ করতে পারবো না। আমি যে এখন ওকে সন্তান বলে স্বীকার করছি, এটাই অনেক। এর বেশি আশা তুমি করবে না যে তোমার মেয়ে। শোভা হাউমাউ করে কাঁদল। ভুল করেছিলাম বাবা, সেই ভুলের 2.5 বছর পার হয়েছে, এবার তো মাফ করে দাও। আর কত শাস্তি দেবে? তুমি তো আমার বাবা, আমার জন্মদাতা। ছোট থেকে তোমার কোলে হেসে খেলে বড় হয়েছি। তোমার আদরের সন্তান হিসেবে মাফ পাওয়ার অধিকার কি আমার নেই? আজমল শেখের চোখ মুখ জুড়ে বিরক্তি, মুখের উপর হাত ছাড়েন। পুরনো কাসন দিয়ে ঝেড়ো না তো, যা করতে যাচ্ছ তাই করো। তোমার জন্য কম হেপাতো পোয়াচ্ছি না। এবার ভালো কোথাও চান্স পেয়ে আমাকে উদ্ধার করো। আশা করি আমার আর তোমার পড়ার খরচ টানতে হবে না। তোমার আরো 2টি ভাই বোন আছে, তাদের ভাবনা ও ভাবার সুযোগ দাও আমাকে। অনেক কষ্টে নিচের কান্না থামিয়ে শোভা নাক টানে। তাহলে এই দোয়াই করো বাবা, আমি যেন নিজের পায়ে দাঁড়াই, তোমার টাকা যেন আর নষ্ট না করি। আজমল শেখের আর ধৈর্য হলো না। স্ত্রী আর মেয়েকে ঘরে রেখে বেরিয়ে এলেন। সাজেদা মেয়ের মাথায় হাত রাখে। বাবার উপর অভিমান করিস না শোভা, সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই কেবল ভালো কোথাও চান্স পেয়ে দেখা। শোভা মাথা দোলালো। কিছুই ঠিক হবে না মা, বাবা কখনোই আর আগের মতো আমাকে ভালোবাসবে না। বাবার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছি আমি। হতাশ হয়ে মাথা নাড়ে শোভা। আমি যাই মা, দেরি হয়ে যাবে। হ্যাঁ যা। তবুও বেরুতে বেরুতে শোভা পিছু ফিরে তাকায়। ভাবে যদি ভুল করেও তার বাবা দরজায় দাঁড়ায়, সেই ছোট্ট বেলায় যেমন দাঁড়াতো। পরীক্ষার দিনগুলোতে বাবা নিজে ওকে স্কুলে নিয়ে যেত। শোভার পছন্দের জিনিসগুলো এনে ঘর ভরিয়ে দিত বাবা। আড়ত থেকে ফিরে এসে প্রথমেই শোভার খোঁজ করত। কোথায় হারিয়ে গেল সেই সব দিন? তার প্রতি বাবার ভালোবাসা। একটা মাত্র ভুল কি এভাবে সব শেষ করে দেবে? অশ্রুসিক্ত নয়নের শোভা পথ চলতে গিয়ে হোঁচট খায়। কেটে যাওয়া পা থেকে গলগল করে রক্ত বেরোয়, তবুও বিন্দু মাত্র ব্যথা টের পায় না শোভা। যার হৃদয় জুড়ে ক্ষত তার জন্য এ ব্যথা কিছুই না। ব্যথা উপেক্ষা করে শোভা এগিয়ে যায়। বাবার অভিমান, মায়ের কষ্ট, ভাই বোনদের অবহেলা কেন যেন আর সহ্য হচ্ছে না শোভার। নিজের জীবন নিজে নেওয়ার মতো গর্হিত পাপ করতেও মন সায় দেয় না। কিন্তু এই জীবনের একটা সমাপ্তি টানার সময় হয়ে গেছে। নিজেকে নিয়ে নতুন করে ভাববার সময় হয়েছে। ভেজা নয়নের বাড়িধারা হাত দিয়ে মুছে নিল। শোভা দৃঢ় সংকল্প করে সবকিছু আবার আগের মতো করে ফেলবে সে। আবার বাবার মন জয় করবে, পরিবারে আগের মতো আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনবে। আর এজন্য যা করা দরকার করবে। নিজেকে জীবনের এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যাতে সে তার বাবার পুরনো গৌরব ফিরিয়ে দিতে পারে। বাবার নিচু হওয়া মাথা
পুনরায় উঁচু করে দেবে সে। রিফাত, মিনহাজ, ফুয়াদ, নিয়াজ আর হাফিজ সদ্য ইউনিভার্সিটি শেষ করা 5 বন্ধু যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে। ওদের মধ্যে রিফাত আর মিনহাজ ইউটিউবে পরিচিত মুখ। রিফাত বিভিন্ন সামাজিক বৈশ্বিক ইস্যুতে কথা বলে আর মিনহাজ ফুড ব্লগিং করে। ফুয়াদ আর হাফিজ একটা সফটওয়্যার ফার্মের সাথে জড়িত আছে। নিয়াজ ওর বাবার অফিসে বসছে। সপ্তাহের একটা দিন ওরা 5 বন্ধু ব্যস্ততাকে পাশ কাটিয়ে একসাথে হয়ে আড্ডা দেয় সারাদিন। স্থানটা এক একদিন এক এক জায়গায়, নিজেদের সুবিধে মতো কোনো প্লেস। আজকে যেমন বসেছে 7 মসজিদ রোডের 4 সিজনে। এটা নিয়াজের অফিসের কাছাকাছি। এই রিফাত, তোর নেক্সট প্রজেক্ট কি বলতো? কোনো বিষয় নিয়ে ভিডিও দিবি? হাফিজের প্রশ্ন আসতেই মিনহাজ হাত তুলল। মেয়েদের নিয়ে কিছু হবে হয়তো। তুই কিভাবে বলছিস? রিফু কি তোকে কিছু বলেছে? ফুয়াদ প্রশ্ন করলো। মিনহাজ হাসলো। আমাকে তোরা আড়ালে মিডিয়া মিনহাজ ডাকিস না, তাহলে তোদের এই ডাক বৃথা যেতে দেই কি করে? বন্ধুরা হাসলো সবাই। নিয়াজ আর এক টেবিলে বসে ল্যাপটপে অফিসের জরুরি মেইল চেক করছিল। মিনহাজের কথা শুনে উঠে এসে গম্ভীর গলায় জানতে চাইল, সত্যি নাকি রে রিফু? রিফাত অসন্তোষ প্রকাশ করলো। মিনহাজের কথা তোরা সিরিয়াসলি নিচ্ছিস কেন? জানিস না মিডিয়ার সব কথা বিশ্বাস করতে নেই। যা নিউজ হয় তার বেশি ভাগই ভুয়া নিউজ। হো হো হাসির আওয়াজে ছাদে টিকে থাকাই দায়ী হলো। মিনহাজের মেজাজ খারাপ হলো। সে একে একে সব বন্ধুদের দিকে চোখ বুলিয়ে আনলো, তারপর রিফাতের দিকে তাকিয়ে বলল, কিন্তু এ কথাও সত্য, যা রটে তার কিছুটা বটে। তুই বল, সেদিন ওই মেয়েটার সাথে তুই কথা বলিসনি? ওকে তো গাড়িতে লিফট পর্যন্ত দিলি দেখলাম। রাতও কাটিয়েছিস কিনা কে জানে। রিফাতের মধ্যে কোনো হেলদোল নেই, বরং ফুয়াদ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। কি বলছিস দোস্ত? বিশ্বাস হচ্ছে না। রিফু আর যাই হোক, মেয়ে মানুষের দোষ নেই। আরে বাবা, আমি সত্যি বলছি না মিথ্যা সেটা ওকে জিজ্ঞেস কর না। আমি নিজেও কি কম অবাক হয়েছি? বল রিফু, আমি কি মিথ্যে বলেছি? রিফাত সিগারেট ধরালো। পরপর কয়েকটা লম্বা টান দিতেই হাফিজ ওর হাত থেকে সিগারেট টেনে নিল। ভালো লক্ষণ না এটা। কথা এড়ানোর জন্য সিগারেট জ্বালানো পুরনো টেকনিক। বল দেখি মিনহাজ যা বলছে সত্যি কিনা। রিফাত পুনরায় সিগারেট কেড়ে নেয়। আংশিক সত্য, ওর স্বভাব বাড়িয়ে বলা। মেয়েটার প্রতি কিউরিয়াসিটি হয়েছিল, এটা সত্য। তোরা তো জানিস, কোনো ব্যাপারে কিউরিয়াসিটি হলে সেটা নিয়ে ঘাটাঘাটি করা আমার স্বভাব। এখানেও সেম ব্যাপার। আর গাড়িতে লিফট দেওয়ার ব্যাপারটা একদম আনইউজুয়াল। মেয়েটা সিক ফিল করছিল তাই লিফট দিয়েছে, নাথিং এলস মামু। ওহ তাই বল, আমিও তো সেটাই বলি। রিফুর মেয়েরই দোষ নেই। এবার প্রমাণ পেলি তো। বলতে বলতে ফুয়াদ কোক ঢেলে গলা ভিজালো। মিনহাজ জুলজুলে দৃষ্টি নিয়ে রিফাতকে দেখছে। চোখাচোখি হতেই রিফাত ইশারা দিল আর কিছু না বলতে। মিনহাজ মাথা নেড়ে ঠোঁট টিপে হাসলো। তার অনুমান তাহলে সত্যি, রিফাতের ঘটনা অনেক দূর এগিয়েছে। কিন্তু ওই মেয়েটার মধ্যে কি এমন দেখলো রিফাত? একে তো ভিডিও ভাইরাল হয়েছে, তার উপর তেমন সুন্দর বা স্মার্টও নয়। ওর চাইতে ঢের ভালো মেয়ে রিফাতের পিছনে ঘোরে। মিনহাজ ঠিক বুঝলো না রিফাত কেন কিছু বলতে নিষেধ করলো ওকে। মুখে বলছে তেমন কিছু না, কিছুই যদি না হয় তাহলে এত লুকোছাপার কি আছে? আড্ডা ভাঙলো রাত 11টা নাগাদ। মোহাম্মদপুর ক্রস করতে যেয়ে মনে হলো মেঘা নামের মেয়েটার সাথে দেখা করলে কেমন হয়। আজই তো কোথায় যেন ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা কেমন হলো এটা জানার উছিলায় গেলে নিশ্চয়ই খারাপ দেখাবে না। ভাবনা মাথায় আসতেই গাড়ি ঘুরিয়ে নিল রিফাত। সোজা সুকন্যা গার্লস হোস্টেলের সামনে গাড়ি থামায়। ঘড়ি দেখলো রাত 11টা। দ্বিধা নিয়ে গাড়িতে বসে থাকে রিফাত। এত রাতে এভাবে চলে আসা কি ঠিক হয়েছে? আর স্বল্প পরিচিত একজনের কাছে এভাবে আসাটা কি সমুচিত কাজ? রিফাত বেশ লজ্জিত হলো নিজের কাজে, কিন্তু কেন যেন মেয়েটার সাথে আলাপ করার লোভ সংবরণ করতে পারছে না। কিছু একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে। ওর পুরো ঘটনা না জেনে শান্তি পাবে না, আপাতত এইটুকু বুঝতে পারছে। রিফাত গাড়ি থেকে নেমে হোস্টেলের দিকে তাকালো। 10 তলা বিল্ডিং এর পুরোটাই প্রায় আলোকিত। ঢাকা শহরে এত তাড়াতাড়ি কেউ ঘুমায় না, তবে হোস্টেলের কিছু নিয়ম আছে। এত রাতে নিশ্চয়ই কোনো মেয়ের বাইরে বের হওয়া এলাও না। আর এলাও হলেও এই সময় কি মেঘা নামবে নিচে? রিফাত মোবাইল বের করে টের পেল কি বেকুবের মতো কাজ করেছে সে। মেঘাকে ডাকবে কি করে? রিফাতের মনে হলো মেঘার ফোন নাম্বার বা হোস্টেলের রুম নাম্বার কোনো কিছুই জানা নেই তার। গতদিন কোনো তথ্য দেয়নি মেয়েটা, আরো বোকার মতো কিছু জানতে চায়নি। তাহলে উপায়? একবার ভাবলো ফিরে যায়।
পরক্ষণেই মনে হচ্ছে এত কষ্ট করে এসে ফিরে যাবে। একবার চেষ্টা করলে ক্ষতি কি। রিফাত হোস্টেলের গেটে দারোয়ানকে ডাকে। মেঘা নামের অ্যাডমিশন ক্যান্ডিডেটকে ডেকে দিতে বললে দারোয়ান আকাশ থেকে পড়ে, জানায় এই নামে কোনো ছাত্রী এখানে থাকে না। আরে মামা, থাকে একজন। সেদিন আমি তাকে এই গেটে নামিয়ে দিয়েছি, তাকে ভেতরে ঢুকতে দেখেছি। আপনি একটু ভালো মতো খোঁজ করেন। তাহলে আপনি নাম ভুল করছেন মামা, কারণ আমি এই নামে কাউকেই চিনি না। আর ভর্তি পরীক্ষা তো মেলা জনে দিছে, আমি কারে খোঁজ করবো? মেয়েটার মাথায় লম্বা চুল আছে, একটু শ্যামলা মতন, গোলগাল মুখ, বড় বড় চোখ, পাতলা ঠোঁট। মনে করে দেখেন মামা। দারোয়ান হেসে দিল। এমন কেউ এখানে থাকে না মামা। বিশ্বাস না হইলে আপনি এন্ট্রি বই দেখেন, কে আসে কে যায় সব নাম লেখা আছে। রিফাত পুরো এন্ট্রি বই দেখে মেঘা নামের কাউকে খুঁজে পেল না। মন যতটা খারাপ হলো তার চাইতে বেশি অবাক হলো। মেয়েটা ওকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? ঢাকার সবগুলো পাবলিকে চান্স পাওয়ার পরও শোভা ভর্তি হলো ঢাকা থেকে কিছুটা দূরের JU-তে। এখানেও নিজের পছন্দ মতো প্রথম সারির সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সব বাদ দিয়ে এক জায়গায় ভর্তি হওয়ার জন্য অবশ্য এটাই প্রধান কারণ না। শোভা চেয়েছে বাসা থেকে দূরে থাকতে, তাতে ওর বাবা আর ভাই বোনেরা স্বস্তিতে থাকতে পারবে। ও থাকতে ঘরে যে গুমুট ভাবটা থাকে সেটা ওর দূরে থাকাতে কেটে যাবে। তাছাড়া নিজেকে গুছিয়ে নিতে একা থাকা জরুরি। গত 2 বছরের বেশি সময়ও প্রায় ঘরবন্দি হয়ে থেকেছে। কলেজে বাধ্য হয়ে যে সময়টুকু থাকতে হয়েছে সেটুকু বাদে বাইরে বের হয়নি বললেই চলে। বাসায় কেউ ওর সাথে কথা বলতো না, বাইরের কারোর সাথে মেশা বারণ। ওর কাজ ছিল একটাই, মন উজাড় করে পড়ালেখা চালিয়ে যাওয়া। ও সেটাই করেছে। এখন খোলা হাওয়ায় শ্বাস নেওয়াটা জরুরি হয়ে গেছে, আর এর জন্য JU থেকে বেটার প্লেস আর নেই। প্রথম সুযোগে এই শোভা হোস্টেলে সিট নিয়ে ফেলেছে। বাবা কোনো রাগ করেনি, আর মাকে বুঝিয়ে বলতেই মেনে নিল। হয়তো ওরা একটু আলাদা থাকতে পেরে হাঁপ ছেড়ে বেঁচেছে। বাবা মাকে খুব একটা দোষ দেয় না শোভা, ওর জন্য ওদের কম কষ্ট পেতে হয়নি। হুট করে নিজের দীর্ঘদিনের বাসস্থান ছেড়ে এই শহরে থিতু হওয়া চারটিখানি কথা নয়। নিজেদের পৈতৃক ব্যবসা ছেড়ে 10টা 5টা চাকরি করাটাও সহজ না। বাবা সেটাও করছে ওর জন্য। মফস্বলের বনেদি বাড়ির চাঁদরেল মানুষটা যখন চাকরিতে চাকর খাটতে যায় দেখে একদম ভালো লাগে না শোভার। আর মায়ের কষ্টই বা কম কিসে? আগে লোকে মায়ের কাজ করতো, এখন মা নিজ হাতে সংসারের কাজ করে। এই অল্প দিনেই যেন মা বুড়িয়ে গেছে। ভাইটা স্কুল পেরিয়ে কলেজে উঠলো, আর বোনটা ক্লাস 9। ওরা প্রায় মন খারাপ করে থাকে। এই শহরে অনেকেই আছে, তবুও যেন কেউ নেই ওদের। পরিচিত লোকের মধ্যে গেলে আলাপ ঘুরে ফিরে শোভাতে এসে আটকে যায়। তাই কাছের দূরের সব আত্মীয়দের থেকে দূরে থাকে ওরা। বেড়ানোর জায়গা নেই, কথা বলার মানুষ নেই। শহুরে ছেলে মেয়েদের সাথে মেশা বারণ। সবচেয়ে বড় কথা, মফস্বলের খোলামেলা বড় বাড়ি ফেলে ওদের থাকতে হচ্ছে এই 2 রুমের খুবছি ঘরে। সব মিলিয়ে ওরা একদমই ভালো নেই। শোভাকে তাই সরে আসতে হয়। এটাই হয়তো যাওয়ার ঈশ্বর প্রদত্ত পথ মনে হয় ওর কাছে। আর সেজন্যই গাছগাছালিতেই ভরপুর ক্যাম্পাসটা শোভার ভীষণ ভালো লাগে। হোস্টেলে ওর 3 বেডের খুবছি ঘরটা স্বর্গ মনে হয়। 3 তলায় নিচের রুমে বসে বৃষ্টির দিনে পুকুরের পানিতে ছন্দময় বৃষ্টি পড়ার দৃশ্য দেখা ওর জন্য আশীর্বাদের মতো লাগে। টুকটাক শখের জিনিস ক্যাম্পাসেই পাওয়া যায়, সেসব কিনে কিনে শোভা ঘরের কোণ সাজায়। একা একা পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ায়, স্মৃতি স্তম্ভ দেখে। দুপুরে নিঝুম বৃষ্টিতে পুকুর পাড়ে বসে বৃষ্টি স্নান করে। স্নিগ্ধ কোমল বিকেলগুলো উঁচু উঁচু গাছ দেখতে দেখতে হেঁটে বেড়ায় অনেকটা পথ। চায়ের দোকানে বসে চা খায়। মাঝে মাঝে গভীর রাতে হলের ছাদে উঠে আকাশ দেখে, তারা গোনে। ক্যাম্পাসে এখনো কেউ চেনেনি ওকে, তাই স্বস্তি বোধ করলেন ভিতর ভিতর ঘাবড়ে থাকে। তবুও অদ্ভুত পাগলামিতে ঘিরে থাকা দিনগুলো মন্দ কাটে না শোভার। আসলে বাবা মায়ের চোখের আড়ালে এসে যেটা হলো, শোভা যেন খোলস মুক্ত হলো। ঘটনার অনেক দিন পার হয়েছে, এখন হুটহাট লোকে ওকে চিনে ফেলে না। ভার্সিটিতে পড়তে এসে কনফিডেন্স খানিকটা বেড়েছে। ফলশ্রুতিতে শোভা একটু একটু করে প্রজাপতির মতো ডানা মেলতে শুরু করেছে। পড়ালেখায় ভালো বলে শিক্ষকরা একটু আলাদা নজরে দেখছে ওকে। ক্লাসের ছেলে মেয়েদের সাথে মিশে যাচ্ছে অনায়াসে। হই হুল্লোড়ের মাঝে ওর সময় যেন চোখের পলকে কেটে যায়।
এই যে একটু স্বাধীনতার স্বাদ পেয়েছে বলেই মনটা ভীষণই ভালো লাগছে ওর আজকাল। আপনাতেই গুনগুনিয়ে সুর বাজছে, যেন অনেকটা শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়া। শৈশবের কিছু অভ্যেসও ফেরত আসছে, এই যেমন গান গাওয়া। সুরেলা গলা ছিল বলে স্কুলে থাকতে টিচার ডেকে নিয়মিত রেওয়াজ করে গান শিখেছিল। পরবর্তীতে পড়ালেখার চাপে জীবন থেকে গান হারিয়ে গেল। এই সুন্দর পরিবেশে থাকার কারণেই হয়তো পুরনো ইচ্ছে মাথা চাড়া দিচ্ছে। সেই শখ ফিরে আসছে মনে। মাঝে মাঝে মোবাইলে গান রেকর্ড করে শুনে অবাক হচ্ছে। সুর, তাল, লয় সবই তো ঠিক ধরতে পারছে। গলাটাও শুনতে খারাপ লাগছে না। গভীর রাতে পড়ার টেবিলে গুনগুন করতে করতে চুপ হয়ে যায় শোভা। একটা ভয়ঙ্কর পরিকল্পনা মনের কোণে উকি দিয়ে যাচ্ছে, অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ব্যাপার। সেই চেষ্টা কি একবার করে দেখবে? কিন্তু বাবা কি মেনে নেবে? রূপন্তী কোনো কিছু মিথ্যা বলেনি। আমার বাবা অফিসে চাকরি করত। চাকরি না, ঠিক আমার দাদুর ব্যবসা সামলাতেন। আমাদের দোতলা বাড়িও ছিল। আমরা কাকুরা, কাকিমা, বাবা, মা সবাই একসাথে থাকতাম সেই বাড়িতে। কত আনন্দ করেছিলাম। তাহলে এই টিনের ঘরে আসলে কি করে? কি হয়েছে আমাকে খুলে বলবে সবটা? অনিলের এত আকুতি ভরা আবদার উপেক্ষা করতে পারল না সুপ্রভা। যেন কণ্ঠে কিছু মিশে আছে। সুপ্রভা বলতে শুরু করে, সেই বাড়িতে একদিন নেমে আসে শোকের ছায়া। আমার দাদু মারা যান। দাদু মারা যেতেই কাকু সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে নেমে পড়েন। আব্বু আর কাকুর মধ্যে টুকটাক ঝামেলা দেখতাম এই সম্পত্তি নিয়ে। আমার আব্বুর কথা ছিল দাদু বেঁচে থাকতে কখনো চাইনি সম্পত্তি ভাগ হোক। তারা দুই ভাই সর্বদা একসাথে থাকবে। বাবার চাওয়াকেই সম্মান জানিয়ে আমার আব্বু তার ভাইয়ের প্রস্তাবে রাজি হয়নি। কাকু আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন, ছল করেন আবার বাবার সাথে অফিসে। মিথ্যা বানোয়াট রটিয়ে দেন চুরির, সেই সাজাও ভোগ করে আমার আব্বুর রীতিমতো ছড়িয়ে যায় এই মিথ্যা অপবাদ। সেজন্য আব্বু অন্যত্র চাকরি পায়নি। কেউই বিশ্বাস করেনি আব্বুর কথা। যেটুকু সম্বল ছিল সেটা দিয়ে এই বাড়িটুকু বানায়, আসবাবপত্র সমস্ত কিছু আনে, থাকতে শুরু করে এই ছোট্ট টিনের বাড়িতে। দুমূল্যের বাজারে এর থেকে ভালো ঘর আর তৈরি করতে পারেনি তখন আব্বু। চাকরি বাকরি বাদ দিয়ে কতদিন আর এমনি বাসায় থাকা যায়? সেজন্য আব্বু রিক্সা চালানো শুরু করে আমার 8 বছর বয়স থেকে। আমার আম্মুর কিন্তু এসব সম্পত্তি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আব্বুর সাথে বেশ সুখে আছেন, আমিও সুখে আছি তাদের সাথে। সেই বড় দালানের বাড়িতে না থাকতে পারি, বাবা মার সাথে এই ছোট্ট টিনের ঘরেই বেশ ভালো আছি, হ্যাপি ফ্যামিলি। পুরো দমে কথাগুলো বলা শেষ করলো সুপ্রভা। শেষের কথাটি বেশ আনন্দ নিয়েই বলেছে তারা হ্যাপি ফ্যামিলি। অনিল বেশ মনোযোগ সহকারে সুপ্রভার সব কথাগুলো শুনলো। মানে তোমাদের সব থেকেও কিচ্ছু নেই, এরকম হলো? হ্যাঁ, এরকমই হয়েছে, কিন্তু তা নিয়ে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো ভালোই আছি, তাহলে অভিযোগ করে কি হবে বলুন? কিছু তো আর হবে না। মানুষের জীবনে ভালো থাকাটাই তো মূল প্রয়োজন। আমরা ভালো আছি, সুখে আছি, এটুকুই প্রাপ্তি জীবনে। অনিল কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই মুঠো ফোন বেজে ওঠে। অনিল ফোন রিসিভ করতেই চেহারায় বদল ঘটে। সুপ্রভা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটুকু খেয়াল করে যাচ্ছে, কেমন ভীত দেখাচ্ছে অনিলকে। সুপ্রভার মনেও বেশ ভয় ঢুকে গেল। শোনো সুপ্রভা, আমার বাবা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাড়ি থেকে কল আসলো, এক্ষুনি যেতে হবে আমাকে। অনিল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে গেল সুপ্রভাদের বাড়ি থেকে। সুপ্রভা অনিলের যাবার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনটা তার আনন্দে ভরে গেছে, যেন অনিলকে দেখতে পেয়ে বেশ ফুরফুরে লাগছে। অনিল যেই চেয়ারটাতে বসেছিল সেই চেয়ারটাতে বসলো সুপ্রভা। মিটিমিটি হাতে লাগলো নিজের আপন মনে। কিরে সুপ্রভা মা, মেহমানকে খেতে দিচ্ছিস তো? আমি হাত মুখ ধুয়ে আসছিলাম, তক্ষুনি তোর চাচা ডাক দিয়ে দুটো কথা বললাম ওনার সঙ্গে। বাবার ডাক শুনেই সুপ্রভা বসা থেকে উঠে দাঁড়ালো। না বাবা, উনি তো চলে গেছেন। ওনার বাসা থেকে জরুরি কল এসেছিল, ওনার বাবার শরীর খারাপ, সেজন্য চলে গেছেন। ও তাই বল, ছেলেটা খুব ভালো। জানিস তো মা, এই যুগে এরকম ভালো ছেলে দেখে আমি অবাক হয়েছি বটে। সুপ্রভা আবারও মিটিমিটি হাসলো তার বাবার কথাই কিছু না বলে। একটু পর নিচের রুমে গেল। বইয়ের ভাঁজ থেকে সেই বেলি ফুলের মালাটা বের করলো, নাকের কাছে ধরে সুঘ্রাণ নিতে লাগলো। মালাটা শুকিয়ে গেলেও একটু একটু ঘ্রাণ এখনো আসছে। আলতো করে বারবার ছুঁয়ে দিচ্ছে মালাটাকে, কারো ভালোবাসা মিশ্রিত আছে যে এতে। আবার একটু পরেই সযত্নে বেলি ফুলের মালাটাকে বইয়ের ভাঁজে রেখে দিল, যেন কেউ দেখতে না পায়। হয়তো ফুলগুলো একেবারে শুকিয়ে যাবে, কিন্তু ভালোবাসা তো শুকাবে না, সে তো অনুভব করার জিনিস। আম্মা, আব্বু ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো আর?
সুনেরা বেগম ছেলের মাথায় আদরের হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলেন। অনিলের মাথায় চুলগুলো এলোমেলো ভাবে টেনে দিয়ে বললেন, তোর বাবা ঠিক আছে খোকা, কিন্তু তুই যে এই হুটহাট কোথায় যে চলে যাস বুঝি না আমি। কোথায় থাকিস তুই এত বেলা? অনিল উত্তর দেবার আগেই শিকদার সাহেব নিজের রুম ছেড়ে ড্রয়িং রুমের দিকে হেঁটে আসলো। তোমার ছেলে তো পারে ওই মেয়েদের পিছু পিছু ঘুরতে, দেখো গিয়ে কোন মেয়ের পিছে পড়েছিল এতক্ষণ। বাবার কথা শুনে অনিল বেশ অসন্তুষ্ট হলো, সেটা প্রকাশ করলো না। তুমি সব সময় এরকম বলো বাবা, আমি কোনো মেয়ের পিছু ঘুরছিলাম না। হ্যাঁ, ওই রিক্সাওয়ালার মেয়ের পিছু পিছু কি আমি ঘুরি? ওই মেয়েকে তো আমি পরশুদিন সাবধান করে এসেছিলাম, তাও তোমার সঙ্গে কথা বলেছে আবার। বাবার কথা শুনে আচমকা চমকে উঠল অনিল। বুঝতে সময় নিল না সেদিন সুপ্রভা কেন অনিলের সঙ্গে কথা বলতে চায়নি। বাবা, তুমি সুপ্রভাকে কথা শুনিয়েছিলে, সেই জন্যই তো বলি ও আমার সাথে কথা কেন বলতে চায় না। যাক, বুঝেছে যখন ভালোই হয়েছে। শোনো অনিল, তুমি আমার একমাত্র বড় ছেলে, আমার পরে তো তুমিই আছো। তুমি যদি এভাবে হেলাফেলা করে চলাফেরা করো, এত বড় পুলিশ অফিসারের ছেলে হয়ে রিক্সাওয়ালার মেয়ের পিছু পিছু ঘুরো, ব্যাপারটা নিশ্চয়ই শোভনীয় দেখায় না। বাবা, কাউকে পেশা দিয়ে দেখতে হয় না, মানুষকে বিচার করা হয় তার ব্যবহার দিয়ে। সেই ব্যবহার ওদের আছে। তুমি এত বড় পুলিশ অফিসার ঠিকই, কিন্তু তোমার ব্যবহার কেমন জানি। এর চেয়ে ঢের গুণ ভালো ব্যবহার সুপ্রভার বাবার। অনিল জানে সে এখানে থাকলে এখন কথায় কথা বাড়বে, সেজন্য জবাব দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল নিচের রুমে। অনিলের রুমটা বেশ বড়, সামনে বারান্দাও আছে। সেই বারান্দায় দাঁড়ালে সামনের ফুলের বাগান দেখা যায়। অনিল সেখানে কিছুক্ষণ দাঁড়ালো। স্নিগ্ধ বাতাস এসে অনিলের শরীর শীতল করে দিল। এতক্ষণ সুপ্রভাদের বাড়িতে ছিল, সুপ্রভার সামনে ছিল। অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। এখন আবারও মনে পড়ল সেই কথা। পকেট থেকে মুঠো ফোনটি বের করে কল লাগালো জুনায়েদকে। যা বলার বলে দিয়ে রুমে এসে কাটের মাঝখানেই অগোছালো ভাবে শুয়ে পড়ল। একটা ঘুম দরকার, শান্তির ঘুম। কিন্তু সে ঘুম কি আদৌ আসবে? মনে রয়েছে ছটফটানি। স্কুল ড্রেস পরে মাথায় দুই বেনি করে হাতে একটা নিয়ে দাঁড়িয়ে আছে রূপন্তী, পাশেই জুনায়েদ। রূপন্তী অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কিন্তু জুনায়েদ কিছু বলছে না। এবার রূপন্তী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই ব্যাপার কি আপনার? আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন কেন? কিছু যদি বলতে হয় বলুন, না হলে আমি চললাম। তুমি যেও না, আমার তোমাকে দরকার আছে একটুখানি। রূপন্তীর সন্দিহান দৃষ্টিতে জুনায়েদের দিকে তাকালো। হাতে থাকা কলমটি কামড়াতে কামড়াতে জুনায়েদকে পর্যবেক্ষণ করতে লাগলো। এবার কি বলবেন নাকি হাঁটা ধরবো? জুনায়েদ আমতা আমতা করে বলল, হ্যাঁ বলছি, বিয়ে ভাঙতি দিতে হবে, আর সেখানে তোমার সাহায্য লাগবে আমার। রূপন্তী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জুনায়েদের দিকে। হাতে থাকা কলমটি মাটিতে পড়ে যায়। কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে জুনায়েদের দিকে তাকিয়ে বলে, আপনি আমার বিয়ে ভাঙতে দেবেন? আপনি কি করে জানলেন কাল পরশু আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে? বলুন। আরে তোমরা মেয়ে মানুষরা কি সবসময় এক লাইন বেশি বুঝো নাকি বলো তো? আমি বিয়ে ভাঙতি দেবার কথা বলেছি, সেটা সুপ্রভার। তোমার বিয়ে ঠিক হলো কি হলো না সেটা কি আদেও আমি জানি? অযথা কথা বাড়াচ্ছ। জুনায়েদের কথা শুনে রূপন্তী চুপ হলো। সে বোধহয় একটু বেশিই বলে ফেলেছে, কিন্তু তারই বা কি দোষ? তাকেও যে বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসবে পরশুদিন। পছন্দ হলে সেখানেই পাকা কথা, বিয়ে হবে। ছেলে সরকারি চাকুরিজীবী, বাবা যে এই পাত্র মোটেও হাতছাড়া করবে না। এদিকে রূপন্তীও মনে মনে চাইছে সুপ্রভার মতন এই বিয়েটা না হোক। দুই বান্ধবী একসাথে গ্যারা করে পড়েছে বলা যায়। দুঃখিত, আমি জানতাম না। আসলে আমাকেও দেখতে আসবে, পছন্দ হলে কিছুদিনের ভেতর বিয়ে। সেজন্য ভেবেছিলাম আপনি হয়তো আমার কথা বলছেন। আচ্ছা, তোমাদের বাবা মায়ের কি হয়েছে বলো তো? সবে তো এসএসসি দিবে, বয়স কতই, দেখে এক্ষুনি তোমাদের বিয়ে দিতে চাইছে। আশ্চর্য তো। পাত্র ভালো পেলে কেউই হাতছাড়া করে। আমাকে বলুন তো একটু, সেক্ষেত্রে আমার বা সুপ্রভার পরিবারও ব্যতিক্রম না। ভালো পাত্র পেয়েছে সেজন্য বিয়ে দিতে চাইছে। ওনারা তো ভাবছেন সুপাত্রের কাছে বিয়ে দিলে আমরা সুখী থাকব। আর যদি সুখে না থাকো তাহলে? জুনায়েদের এরকম কথা শোনার জন্য প্রস্তুত ছিল না রূপন্তী। মানে কি বলছেন? দেখো রূপন্তী, আমি আমার বন্ধুর মতন অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার তোমাকে বেশ ভালোই লাগে। ছটফটে চঞ্চল স্বভাবের মেয়ে, খানিকটা আমারই মতন। তোমার এত দ্রুত বিয়ে হয়ে যাবে মেনেই নিতে পারছি না। আপনার মানা আর না মানায় আমার কিছু আসবেও না, যাবেও না। এই রে, কত দেরি হয়ে গেল, আমি যাই, স্কুলে যাই।
রূপন্তী চলে যেতেই জুনায়েদ কপালে হাত দিল। সে এসেছিল কি করতে আর কি করলো। এবার নিশ্চয়ই অনিল আর তাকে আস্ত রাখবে না। কপাল চাপড়াতে চাপড়াতে পাশেই রাস্তার একটা দোকানে বসে চা খেতে লাগলো। ক্লাসরুমে দরজা দিয়ে ঢোকার সময় কেউ একজন কিছু একটা ছুঁড়ে মারল সুপ্রভার দিকে। সুপ্রভা মাথা ঝুঁকে সেই কাগজ উঠিয়ে নিয়ে দেখলো তাতে একটা রিকশার ছবি আঁকা আছে। ছবিটা যে খুব সুন্দর তাও বলা যায় না, বেশি বিচ্ছিরি করেই আঁকা হয়েছে। সুপ্রভা সেই কাগজটা নিয়ে ফার্স্ট বেঞ্চে বসা নিপার কাছে নিয়ে গেল। এটা কি নিপা? নিপা সুপ্রভাকে দেখেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো, আঙ্গুল উঁচু করে বলল, এটা কি নিয়ে এসেছো তুমি আমার সামনে? এটা নিয়ে আমি কি করব? এটা যে তুমি আমাকে ছুঁড়ে দিয়েছো সেটা আমি জানি, কারণ ক্লাসে এটা তুমি ছাড়া কেউই করতে পারে না। সুপ্রভার কথা শুনে নিপা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হ্যাঁ আমি ফেলেছি তো কি হয়েছে? যত সব ঢং ন্যাকামি। ভালো হয়ে যাও, ব্যবহার ঠিক করে। ব্যবহারই মানুষের পরিচয়। কেবল চেয়ারম্যানের মেয়ে হলেই হয় না, ব্যবহারও ভদ্র মার্জিত হওয়া লাগে। সুপ্রভা সেখানে আর দাঁড়ালো না, পিছনে রূপন্তীর পাশে গিয়ে বসে পড়ল। নিপা আর কিছু বলার সুযোগ পেল না, তার আগেই ক্লাসে স্যার এসে উপস্থিত হলেন। এরকম ঘটনার সম্মুখীন সুপ্রভাই প্রথম হয়নি। ক্লাসে নিপার সাথে তার বেশ টক্কর আছে। সেটা একটাই কারণ, সুপ্রভা পড়ালেখায় ভালো, আর সেটা নিপা কিছুতেই সহ্য করতে পারে না। রান্নাঘরে ছেলের জন্য বহু যত্ন নিয়ে পায়েস রাঁধছে সোনেরা বেগম। একটু পরে বাদাম দিয়ে আবারও মনোযোগ সহকারে নাড়তে লাগলো। বেশ ভালো করে তৈরি করছে যেন ছেলে খুশি হয়। অনিলের আজকে জন্মদিন বাড়িতে, সে উপলক্ষেই ছোটখাটো আয়োজন চলছে। সোনেরা বেগম বাটিতে পায়েস রেখে চলে যায়। অনিল তখন ফ্রেশ হচ্ছে। অনিল ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই বাবা শিকদার সাহেবকে বসা দেখে। বাবা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আজকে তোমার জন্মদিন উপলক্ষে বাসায় একটা ছোট্ট আয়োজন হয়েছে। সেখানে জুনায়েদ, আরিফ সহ তোমার কিছু বন্ধুদের আমি দাওয়াত দিয়েছি। তুমি চাইলে তোমার অন্য কাউকেও ডাকতে পারো। বাবার কথা শুনে মুহূর্তের মধ্যে অনিলের ঠোঁটে মুচকি হাসি দেখা দেয়। তৎক্ষণাৎ বাবার হাত ধরে বলে ওঠে, সত্যি আমি যাদের চাইবো তাদের দাওয়াত দিতে পারবো তো বাবা? শিকদার সাহেব ছেলের কথা শুনে হাসি মুখে বলে উঠল, হ্যাঁ পারবে। তোমার জন্মদিন আজকে, আর আমি তোমাকে না করব না। অনিল, তুমি যাদের খুশি ডাকতে পারো, আমার আপত্তি নেই। আজকের দিনটা শুধুই তোমার, তুমি খুশি থাকো। অনিল খুশি মনে রুম থেকে বের হতে যাচ্ছিল, তখনই মায়ের ডাক শুনে থমকে দাঁড়ায়। পিছন ফিরে দেখে মা হাতে পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই পায়েসটুকুনি তো খেয়ে নে বাবা, আজকে তো তোর জন্মদিন। সুনেরাব অনিলের মুখে পায়েস একটু চামচ দিয়ে তুলে খাইয়ে দিল। অনিল একটুখানি খেয়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রেম করবি তুই, আর রোজ রোজ তোর সাথে আমার এভাবে দাঁড়িয়ে থেকে কি লাভ হয় অনিল? একটু বুঝা আমারে ভাই। জুনায়েদের বিরক্তিকর কথা শুনে অনিল মুচকি হেসে বলল, সুপ্রভার সাথে যে রূপন্তীও থাকে, রূপন্তীকে যে আপনার ভালো লেগেছে সেই খবর তো আমি জানবো। যতই হোক আপনি আমার কলিজার বন্ধু বলে কথা। কথাটা বলেই অনিল হাসতে হাসতে জুনায়েদের পিঠে হাত দিয়ে গুঁতো দিতেই জুনায়েদ ভরকে ওঠে। প্রেম রোগ তোর শুরু হয়েছে, আমার না। চুপ কর বলছি। তুই তর্ক করছিস আমার সাথে? তাহলে রূপন্তীর বাড়ির পাশে দাঁড়িয়ে থাকি কে ভাই? আচ্ছা যা, মেনে নিলাম তোর কথা। তাহলে যা, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস? বাড়িতে চলে যা, স্কুল ছুটি হবে, আমি তো দাঁড়িয়ে আছি সুপ্রভার জন্য। তুই দাঁড়িয়ে থাকবি কেন এই গরমের মধ্যে? চলে যা এক্ষুনি। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা আচ্ছা, এত রাখতে হয় না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার মনের কথা জানবি না তো কে জানবে বল? তাহলে বলছিস আমার ধারণাই ঠিক? নাও বলতে পারছি না। আবার সত্যি বলতে ওই মেয়েটাকে আমার ভালোই লাগে। এতদিন হয়ে গেল কোনো প্রেম করিনি বলতে পারিস। এসবের ধার ধারিনি, কিন্তু তোর সঙ্গে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই রূপন্তীকে মনে লাগে। যদিও ভালো লাগে, কিন্তু ভালোবাসা তো অনেক বড় শব্দ। ভালোবাসি কিনা সেটা জানি না ভাই। ভালোবাসা 4 অক্ষরের একটা শব্দ। ভালোবাসা বুঝে নিতে হয়, অনুভব করতে হয়। তুই রূপন্তীকে ভালোবাসিস কিনা এটা আমি হাজার বুঝলেও তুই বুঝবি না যদি না তোর মনে ওর জন্য ভালোবাসা না থাকে। সময় যাক, আস্তে আস্তে বুঝে ফেলবি। অনিলের কথা জুনায়েদ আর কিছু বলল না। পাশেই সুপ্রভা রাস্তা ধরে হেঁটে আসছিল। অনিল আর জুনায়েদ সুপ্রভার সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তায় হুট করে অনিলকে দেখে সুপ্রভার হাঁটা বন্ধ হয়ে যায়। মাথা তুলে অনিলের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? এভাবে রাস্তার সামনে এসে দাঁড়িয়েছেন, লোকে মন্দ বলবে। কিছু বললে বলুন, নইলে চলে যান। আজ আমার জন্মদিন সুপ্রভা। সুপ্রভা মাথা নিচু করে কথা বলছিল, অনিলের চোখের দিকে না তাকিয়ে। আজকে অনিলের বার্থডে শুনে চোখ তুলে তাকালো অনিলের দিকে। নীল রঙের শার্টে বেশ ভালোই লাগছে অনিলকে।
শুভ জন্মদিন। আপনার জীবনের সব ইচ্ছে পূরণ হোক, ভালো থাকুন আপনি পরিবারের সকলকে নিয়ে। শুধু উইশ করলেই হবে সুপ্রভা? অনিলের কথা শুনে সুপ্রভা আর কিছু বলল না। অনিল এত বড় বাড়ির ছেলে, তার জন্মদিনে সুপ্রভা কি দিবে? তার কাছে দেবার মতো কিছুই নাই। বরং অনিলকে সে যাই উপহার দিবে সেটা যে খুব বেশি মূল্যবানও হবে না। রূপন্তী পুরো বিষয়টা আঁচ করতে পেরে বলল, আমার বান্ধবী ছোট মানুষ, সে আর কি উপহার দিবে আপনাকে? আর আমরা তো জানতামও না আজকে আপনার বার্থডে অনিল ভাইয়া। আমি কিছু উপহার দেবার কথা বলিনি রূপন্তী, আমি উপহারও চাইনি। আমার জন্মদিন উপলক্ষে আমাদের বাসায় জন্মদিনের দাওয়াত দিতে এসেছি তোমাদের দুজনকে। আশা করি আজকে অন্তত কথাটা রাখবে। কোনো দামি উপহার চাইনি, শুধু এটুকু চেয়েছি, এটুকু দিবে তো আমাকে? রূপন্তী উত্তর দেবার আগে সুপ্রভা বলে ওঠে, আপনারা হচ্ছেন অর্থবিত্তের সব দিক দিয়েই বড়লোক, আপনাদের সাথে আমাদের কোনো মতেই যায় না। বরং সেখানে আমি গেলে কথা উঠতে পারে। আমি জানি আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। দুঃখিত, আপনার কথাটা আমি রাখতে পারলাম না। জন্মদিন ভালো কাটুক আপনার, ভালো থাকবেন। সুপ্রভা রূপন্তীর হাত ধরে টেনে নিয়ে সেই জায়গা থেকে দ্রুত গতিতে চলে যায়। অনিল তাকিয়ে থাকে সুপ্রভার মনে। জুনায়েদ এসে অনিলের পিঠে হাত রেখে বলে, জন্মদিনের দিন মন খারাপ করিস না বন্ধু, বরফ গলতে হয়তো একটু বেশি সময় নেবে। অনিল চুপ করে রইল, কোনো কথা না বলে। অনিল জানে সুপ্রভা তাকে না করবে, তাও এক বুক আশা নিয়ে এসেছিল। বাড়িতে ফিরতেই সুপ্রভা দেখে রত্না খাতুন মানে সোহেলের বড় বোন আর মিরাজ দুজনে বসে আছে চেয়ারে। সুপ্রভার মা সুপ্রভাকে বলে ওঠে, স্কুল ড্রেস ছেড়ে রেডি হয়ে আয়। সুপ্রভা সোহেলের বড় বোন এসেছে আজকে পাকা কথা বলতে। সুপ্রভা মায়ের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঘর ভর্তি লোকের সামনে মাকে সরাসরি কিছু বলতেও পারছে না। আশেপাশে কোথাও তার বাবাকে দেখতে পেল না, মানে আফজাল হোসেন এখনো কাজ সেরে আসেনি। সুপ্রভার কেমন নিজেকে অসহায় মনে হলো। বাবা থাকলে হয়তো বাবার কাছে গিয়ে নিজের মতামত জানাতো। বাবা যতটা বুঝে সুপ্রভাকে গুরুত্ব দেয়, সুপ্রভার মনে হয় তার নিজের মাও এতখানি কথা শুনবে না। বাবার কাছেই বেশিরভাগ সময় সুপ্রভার যত আবদার, যত অনুরোধ। এখন হট্টগোল করে কোনো লাভ নাই, শুধু শুধু নিজের মা অপমানিত হবে। সেজন্য সুপ্রভা চুপচাপ নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে একটা সাদামাটা থ্রি পিস পরে মাথায় ঘোমটা দিয়ে চুলগুলো উঁচু করে বেঁধে নিল। কোনো সাজগোজ নেই, ঠিক যেরকম ছিল সেই রকমই আছে। সুপ্রভা যেতেই সুপ্রভার মা তাকে হাসি মুখে চেয়ারে বসালো। সুপ্রভা মাথা নিচু করে বসে আছে। ইচ্ছে করছে অনেক কিছুই বলতে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে চেয়েও পারছে না। আমার ভাই কিন্তু লাখে একটা, বুঝলেন তো? মিরাজের মতো এমন ছেলে খুঁজে পাওয়া দায়। নেহাত আমার ভাই আপনাদের মেয়েকে পছন্দ করেছে বলে কথা, ভাইয়ের আবদার তো ফেলতে পারি না বলুন। মিরাজের বড় বোন আয়েশার কথার ধাঁচ কিছুতেই ভালো লাগলো না সুপ্রভার। কিরকম যেন হেয়ালি মার্কা কথা, যেন ওনার এই কথার পিছিয়ে লুকিয়ে আছে সুপ্রভাকে সে মোটেও পছন্দ করে না। বুঝেছি, আমাদেরও তোমার ভাইকে খুব পছন্দ হয়েছে। এই তো পাশের এলাকার ছেলেই তো মিরাজ, চেনা পরিচিতই আছে, ছেলেও ভালো, কোনো বদনাম নেই। এরকম একটা ছেলের কাছেই তো মেয়ে বিয়ে দিয়ে শান্তি পাওয়া যায়, বলো? হ্যাঁ, সেই তো বললাম আমার ছেলে লাখে একটা, কিন্তু কথা হলো মেয়ের বাবা কই? শুক্রবার বাবা এখনো কাজ থেকে ফেরেনি। এখন তো সবে বিকেল, এত তাড়াতাড়ি ফিরবেন না উনি, রাতে আসবেন বাড়িতে। তা শুনেছি, মেয়ের বাবা তো রিক্সা চালায়, তাই না? কথাটা মিরাজের বড় বোন কিরকম তাচ্ছিল্যের সুরেই বলল। সুপ্রভা এখনো কিছু বলছে না, সে চুপ করেই আছে। হ্যাঁ, উনি রিক্সা চালায়। মেয়েকে যেহেতু তোমার ভাই আগেই পছন্দ করেছে, মিরাজও সুপ্রভার বাবার সঙ্গে কথা বলেছে, সেক্ষেত্রে তো তোমরা সবটাই জানো, তাই নয় কি? সে জানি অবশ্য, একমাত্র ভাই বলে কথা, তাই আবদার ফেলার নয়। আচ্ছা, এতক্ষণ তো আপনার সাথে কথা বলছি, কই এবার মেয়ের সাথে একটুখানি কথা বলি। কি মেয়ে, ঘর কন্যার কাজ কিরকম পারো তুমি? জি, আমি সবই পারি, মোটামুটি বলা যায়। সবচেয়ে বেশি ভালো পারি পড়াশোনা করতে, লেখাপড়া করতে আমার বেশ লাগে। সুপ্রভার কথা শুনে আয়েশা মুখটা ব্যঙ্গ করে বলল, মেয়ে মানুষের অত পড়াশোনার দরকার নেই। মেয়ে কি হবে আর এত পড়ে? বিয়ে হবে, বাচ্চা সামলাবে, এই তো জীবন। না, এটা জীবন না। আমি পড়ালেখা করে ঘুরে দাঁড়াবো,
বাবা মাকে দেখবো ঠিক যেমন এখন ওনারা আমাকে কষ্ট করে বড় করে তুলছেন সেরকম। সুপ্রভার মা সুপ্রভাকে হাত দিয়ে ইশারা করে থামতে বলতেই সুপ্রভা আর কিছু বলল না, থেমে গেল। তা মেয়ের দেখছি মুখে বলি বেশ আছে, কথা বলতে পারো তো দেখছি ফটফট করে। কথার মাঝপথে বোনকে থামিয়ে দিল মিরাজ। হয়তো বুঝলো এক কথায় কথা বাড়তে বাড়তে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। আহা, তুমি চুপ করো তো, যা বলতে এসেছো শর্টকাটে সেটা বলো। আচ্ছা বেশ, তুই যখন চুপ করতে বলছিস কি বলবো আর। মেয়েকে তো দেখলামই, আছে মোটামুটি সামলা, চেহারাও সুন্দরী, পড়ালেখাও আছে, বাড়িঘর সম্পর্কে তো সবই বললি। এবার তাহলে দিন তারিখ পাকা করা যাক। আর কয়েক সপ্তাহ পর একটা ভালো দিন আছে, তখনই বিয়ের ব্যবস্থা করা যাক। সুপ্রভার মায়ের মুখে আনন্দের হাসি ফুটে উঠল মেয়ের বিয়ের খবর পাকা হলো শুনে। সুপ্রভার মুখে নেই হাসি, বিলীন হয়ে গেছে যেন। মনে উদয় হলো অনিলের ভাবনা। সুপ্রভা যতই অনিলকে দূরে সরিয়ে দিক, মনকে তো আর ঠেলে দূরে সরানো যায় না। সে যে অপ্রতিরোধ্য। মানুষের সবকিছুর উপর কন্ট্রোল থাকলেও মনের উপর কন্ট্রোল খুব মানুষ করতে পারে না। সুপ্রভাও সে দলের একজন। তার মন না চাইতেও কেবল অনিলের কথা ভাবে। এই ভাবনার ভবিষ্যৎ যে অন্ধকার, কোনো উজ্জ্বলতা নেই, সেটা সুপ্রভা নিজেও জানে। তবুও অবচেতন মন কার কথাই বা শোনে। আয়েশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সুপ্রভার মাও আয়েশার সঙ্গে গিয়ে দাঁড়ালো। মিরাজ সুপ্রভার সামনে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি বলছিলাম যেটা আমি চাই, মানে চাই। হ্যাঁ, দেখলে তো, তোমাকে আমার মনে ধরেছিল, এখন একেবারে তোমাকে নিজের করেই ছাড়লাম, কিছু করতে পারলে না তুমি। সুপ্রভা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে মিরাজকে জবাব দিল, মনে রাখবেন, কবুল বলার আগ অব্দি আমি আপনার কথাটা কোনো অংশেই খাটে না। আপনি এটা জোর গলায় বলতেও পারবেন না, এটুকু ভুলবেন না আশা করি। এত তেজ, বিয়ে হোক, এমনি সব কমে যাবে। মিরাজ চলে গেল। সুপ্রভা মায়ের জন্য অপেক্ষা না করে এবার নিজের রুমে গিয়ে দরজায় ঠেল দিল। বিছানায় শুয়ে পড়ল। হাতে নিল সেই শুকনো বেলি ফুলের মালা। এক নজরে কতক্ষণ তাকিয়ে থাকলো ফুলের মালাটার দিকে। কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল শুকনো ফুলের মালার উপরে। সুপ্রভা চোখ বন্ধ করতেই যেন অনিলের মুখশ্রী চোখের পাতায় ভেসে উঠছে বারবার। কিছুতেই যেন মুছতে পারছে না সে মুখ, অথচ সেটা মুছতে হবে। সুপ্রভার কাছে একটা আবদার করলাম আমি, এই প্রথম কিছু চাইলাম, আর ও সেটা রাখলো না জুনায়েদ। জুনায়েদের উদ্দেশ্যে কথাটা বলল অনিল। সুপ্রভা যাবার পর দুই বন্ধু মিলে একটা পার্কে বসে আছে। অনিলের মনে কেবল সুপ্রভাকে নিয়েই ভাবনা। দেখ, আজকে একটা জিনিস পরীক্ষা করে, সুপ্রভার মনে যদি তোর জন্য কোনো ফিলিং থেকে থাকে, তাহলে তোর করা প্রথম আবদার কিছুতেই ফেলতে পারবে না। তার উপর তোর জন্মদিন আজকে, দেখ না একটু পরীক্ষা করে কি হয়। অনিল আর প্রতি উত্তর করলো না, চুপ করে বসে রইল। দরজায় ঠক ঠক শব্দ শুনে নিজেকে ঠিক করে নিল সুপ্রভা। দরজা খুলতেই ভিতরে হুড়মুড়িয়ে প্রবেশ করলো রূপন্তী। কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি তোর? কি করছিলিস রুমে বসে বসে? কিছু না, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তুই এই শাড়ি পরে এত সেজে গুজে এসছিস কেন? কোথাও যাবি? বারে, ভুলে গেলি? আজকে না অনিল ভাইয়ার জন্মদিন। ভাইয়া কত করে যেতে বললো, আর আমি যাব না? তুই ওনাকে অপছন্দ করিস না, ইগনোর করিস। হ্যাঁ, তুই ওনাকে ইগনোর করতে পারিস, কিন্তু উনি আমার সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলে। আমি যাব ওনার জন্মদিনের অনুষ্ঠানে, সেজন্য সেজেছি, বুঝলি? তো ঠিক আছে, যা না, আমার কাছে কেন এসছিস তুই? আমি কি করব? তুই কি করবি মানে? তুই তো যাবি আমার সঙ্গে। সব সময় কল্পনাতে ভেসে থাকলে চলে না রূপল। এই যে আমি এখন ওনাদের বাসায় যাব বলছিস, সেটা ওনারা কেউ ভালো চোখে নেবে না তো। এটা হচ্ছে বাস্তবতা, আর তুই কল্পনা করছিস। অনিল ভাইয়া বলেছে এটুকু তোর জন্য যথেষ্ট নয় কি? মানুষটা জন্মদিনে তোর কাছে একটু জিনিস চেয়েছে শুধু। সুপ্রভা এবার কিছু বলল না। এই পরিস্থিতিতে তার নিজেও ইচ্ছে হচ্ছে অনিলকে একটিবার দেখুক। তাছাড়া জন্মদিনের দিন মানুষটা কিছু চেয়েছে সুপ্রভার থেকে, তাও প্রথমবার। সেটাও বা ফিরিয়ে দেয় কি করে? মন বলছে একটু যাওয়া যাক। ঠিক আছে, তুই বস, আমি রেডি হয়ে নিচ্ছি।
রূপন্তী একটু অপেক্ষা করতেই সুপ্রভা রেডি হয়ে আসলো। পরনে থ্রি পিসটা বদলে সাদা রঙের একটা থ্রি পিস পরে এসেছে। চুলগুলো বেনি করে সামনে এনে রেখেছে, মুঠো ভর্তি চুড়ি পরেছে, কানে ছোট্ট টপ পরেছে, বড় দুল পছন্দ নয়। সাদা রঙের ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা দিয়ে ওড়নার এক পাশ ছেড়ে দিল। সাদার ভিতর ওড়নাতে কালো রঙের পাথর যেন ফুটে উঠেছে, সঙ্গে সুপ্রভার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। সুপ্রভার তেমন দামি প্রসাধনী সামগ্রী নেই, তবুও সুপ্রভা এমনিতেই সন্তুষ্ট, বরাবরই সিম্পল থাকতে পছন্দ করে সে মনে করে ওসব মেকআপ করে নিজের আসল চেহারা লুকানোর চেয়ে সে যেমন আছে তেমনই ভালো। এই সিম্পল সাজেই তোকে কি অসাধারণ লাগছে রে সুপ্রভা। রূপন্তী হাসতে লাগলো। সুপ্রভার মনে চিন্তার রেশ, বলে তো দিল যাবে, কিন্তু উপহার, জন্মদিনের অনুষ্ঠান বলে কথা, উপহার বাদে খালি হাতে কি করে যাবে? কিছু তো দিতেই হয়। এই রূপা, উপহার বাদে কি করে যাব? এই যে উপহার দেখছিস না আমার হাতে আছে, আমি ভাইয়াকে একটা সুন্দর দেখে ঘড়ি গিফট করব, আর এই ফুলের তোড়াটা দিব। ঠিক আছে, এটা না হয় তুই দিবি, কিন্তু আমি কি দিব? আরে তুই আর আমি কি আলাদা হলাম নাকি? এতেই চলবে, আয় চল তো। না, এসব বললে চলবে না, আমি ওনার জন্য উপহার কিনবো। সুপ্রভা জেদ ধরল, কিন্তু টাকা কোথায় পাবে? বেশ চিন্তার পর মনে হলো স্কুল থেকে টিফিনের টাকাগুলো জমিয়েছিল, যদি ভবিষ্যতে কখনো কোনো ইচ্ছে হয় বা দরকার লাগে সেক্ষেত্রে খরচা করবে বলে, কিন্তু খরচা আর হয়নি। সে কথা মনে পড়তেই পড়ার টেবিলে মাটির ব্যাংকটা এনে সচরে মাটিতে আছড়ে ভেঙে ফেলল। সব 20 টাকা, 10 টাকা, 100 টাকার নোট মিলিয়ে সুপ্রভা গুনে দেখল মোট 3000 টাকা হয়েছে। সুপ্রভা হাতে টাকাগুলো নিল। নে সুপ্রভা, এবার চল যাওয়া যাক। সুপ্রভা খুশি মনে হ্যাঁ বলে রূপন্তীর সাথে বেরিয়ে পড়ল। বড় শপিং মলে যাবার সাধ্য নেই সুপ্রভার, কখনো যায়নি বলা যায়। সবসময় ফুটপাতের দোকান থেকে জামা কিনেছে, আজকেও সেরকম একটা দোকানে ঢুকলো। যতটুকু সামর্থ্য আছে সেটার ভিতরে সাদা রঙের একটা পাঞ্জাবি পছন্দ করলো, সেটা সযত্নে প্যাকেট করে হাতে নিয়ে চলল অনিলের বাড়ি। দোতলা ভবনটিতে হরেক রকম আলোকসজ্জায় সজ্জিত করে রেখেছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে রঙিন আলোতে, গানের আওয়াজও আসছে কানে। সুপ্রভা গেট দিয়ে ভিতরে ঢুকলো। বাড়িটার সামনে বেশ অনেকখানি জায়গা আছে, কিছু লোকজন সেখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। সেই জায়গায় অনিলকে দাঁড়াতে দেখতে পেল সুপ্রভা, সঙ্গে সঙ্গে মুচকি হেসে উঠল। আরেকটু ভালো করে দেখলো অনিল তাকে এখনো দেখতে পায়নি, সে জুনায়েদের সাথে কথা বলতে ব্যস্ত। তখনই সুপ্রভার চোখ পড়ে শিকদার সাহেবের দিকে। শিকদার সাহেব সুপ্রভার দিকে তাকিয়ে আছে, এদিকেই আসছে। সুপ্রভার মনে বেশ ভয় ঢুকে গেল, তবে কি মনের কথা শুনে বাস্তবতা ভুলে গিয়ে চরম ভুল করলো সে? মন বলছিল যেতে, কিন্তু সুপ্রভার বিবেক বাস্তবতা বলছিল সেখানে গেলে সময়টা বেশি সুখকর হবে না শিকদার সাহেবের জন্য। অনিলের বাবা ঠিক সুপ্রভাকে তার অবস্থান চোখের সামনে আঙ্গুল দিয়ে কড়া করেই বুঝিয়ে দিবে, হয়তো সকলের সামনে অপমানও করতে পারে। এটা কি করে ভুলে গেল সুপ্রভা? মনের কথা প্রাধান্য দিয়ে বেশ বড়সড় বিপদে পড়ে গেল সুপ্রভা। একই এমএ, তুমি আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানে দেখছি নিজে থেকেই চলে এসেছো, লজ্জা নেই? সুপ্রভা নিরুত্তর রইল, সে জানতো এরকম একটা হবেই। অনিলের দিকে চেয়ে আছে কেবল। এবার অনিলেরও চোখ পড়ল সুপ্রভার দিকে, পাশে বাবাকেও দেখতে পেয়ে নিমেষেই বুঝে গেল ঠিক কি হচ্ছে সেখানে। পরিস্থিতি সামাল দিতে তাড়াহুড়ো করে হেঁটে আসলো অনিল। সুপ্রভা চুপ করে আছে দেখে রূপন্তী উত্তর দিল, আঙ্কেল কিছু মনে করবেন না, আমরা বেহায়া না। অনিল ভাইয়া আমাদের খুব ভালো করেই চিনে, উনি আসতে বলেছেন, আমরা নিজে থেকে আসিনি। আজকে ভাইয়ার জন্মদিন এত করে বলেছিল আসতে, সেজন্য এসেছিলাম, অপমানিত হতে আসিনি আঙ্কেল। বাবা, তুমি তো বলেছিলে আমি যাকে খুশি তাকে দাওয়াত দিতে পারবো, তাতে তোমার কোনো আপত্তি নেই, কিংবা তুমি কিছু বলবে না। তাহলে কোথায় গেল তোমার আমাকে দেয়া সেই কথা? ছেলের কথা শুনে থতমত খেল শিকদার সাহেব। তার ছেলে যে তার নিজের কথাতেই পেছিয়ে দিল, এটা তিনি বুঝে উঠতে পারেননি। তুমি তো বলনি এই মেয়েটাকে আনতে চাও। তুমি তো এটাও বলনি যে সুপ্রভাকে আসতে দেয়া যাবে না। বাবা ছেলের কথা মাঝখানে সুপ্রভা কথা বলল এবার। আজকে আপনার জন্মদিন, আপনি অনুরোধ করেছিলেন আসতে, এসেছি সেজন্য। শুরুতে আসতে চাইনি কারণ আমি জানতাম এরকমটাই হবে, তাও আসলাম আপনার জন্মদিন সেজন্য এসেছি, অনুরোধ রক্ষা করেছি। এবার আমাদের যাবার পালা, আর কিছু বলবেন না। আপনার জন্মদিন ভালো কাটুক। আঙ্কেল আপনাকে আর
রাগ করতে হবে না, আমরা চলে যাচ্ছি। সুপ্রভা রূপন্তীর হাত ধরে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় অনিলের ডাক শুনে হাঁটা বন্ধ করে থেমে যায়। বাবা, তুমি অযথা আজকের দিনে অন্তত অশান্তি করো না। ওরা যদি চলে যায় তাহলে আমার যে খুব একটা ভালো লাগবে না, সেটা তুমি নিজেও জানো। আর জন্মদিনের দিন আমাকে গোমরা মুখে নিশ্চয়ই দেখতে চাইবে না, বলো? শিকদার সাহেব হার মানলেন ছেলের যুক্তিকে, দীর্ঘশ্বাস ফেললেন অনিলের দিকে চেয়ে। ঠিক আছে, তবে তোমার খুশিতে আমি খুশি। তোমরা দুজন এসেছো যখন, ভেতরে আসো। আমার ছেলের জন্মদিনে আমি কাউকে এভাবে বাড়ি থেকে ফেরাতে পারি না, ভেতরে আসো। শিকদার সাহেব চলে গেলেন তার বন্ধুদের কাছে। একপাশে সুপ্রভা আর রূপন্তী দাঁড়িয়ে আছে, আর এক পাশে একা অনিল দাঁড়িয়ে আছে, আর চোখে সুপ্রভাকে দেখছে। তখনই জুনায়েদ এসে রূপন্তীর হাত ধরে টেনে নিয়ে একটু দূরে দাঁড়ালো। রূপন্তী হাত ছাড়িয়ে নিল বেশ জোরে, রাগত স্বরে আঙ্গুল উঁচু করে জুনায়েদের দিকে বলতে লাগলো, আরে আরে, আপনার সাহস তো দেখছি কম না। আপনি আমার হাত ধরে টেনে নিয়ে এসেছেন, এত সাহস কোথা থেকে হয়? দিব নাকি টেনে এক থাপ্পড়? অনিল ভাইয়ার চেনা না হলে এতক্ষণে থাপ্পড় খেয়ে বসে থাকতেন। বাবারে, মেয়ে তো নয়, দেখছি ধানি লঙ্কা একেবারে। এই মেয়ে, হাত ধরেছি বলে এত রাগ? বাপরে, তোমার বান্ধবীকে দেখে কিছু শিখতে পারো না? সুপ্রভা কি রকম ঠান্ডা শান্ত শিষ্ট মেয়ে,